ভালো থেকো ছোটবেলা ছুটফুটে দিন, ভালো থেকো টাকা কড়ি পাউন্ড সিলিং, ভালো থেকো ফাটা ঘড়ি কাটাকুটি খেলা, ভালো থেকো রাঙামাটি গাজনের মেলা, ভালো থেকো ঘর বাড়ি, ভালো থেকো নদী, ভালো থেকো দেখা হবে ফিরে আসি যদি। কথা দিয়েছিলাম দেখা হবে, এই দেখুন দেখা হয়ে গেল। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলুন আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছে অদ্রিজা, রয়েছে শোভাদি, রয়েছে তিথি, টুলটুলি, নীলিমা এবং নীলিমা। আমরা সরাসরি কবিতায় চলে যাই, কি বলো? আচ্ছা, প্রথমে ছোট্ট শিল্পী অদ্রিজার কাছে যাই। অদ্রিজা, বলো প্রথমে কোন কবিতাটা শোনাবে? আমি নকল সাহেব শোনাবো। নকল সাহেব, মন্দাক্রান্তা সেন। চলো শুরু করো। নমস্কার, নকল সাহেব মন্দাক্রান্তা সেন। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো। ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতেছে? বাঙালি বাপ-মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়ার সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মজাদার কটা ভাষার আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলার, ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্তি দিও আচ্ছা করে মূলে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্তি দিও আচ্ছা করে মূলে। নমস্কার। সুন্দর একটা কবিতা দিয়ে আমরা শুরু করলাম। চলে যাব শোভাদির কাছে। কেমন আছো বলো? খুব ভালো। আচ্ছা, আজকে কোন কবিতাটা ভেবেছো? আমি নীল সাগরের পাখি, কবি বিমল চন্দ্র ঘোষের। একেবারে সরাসরি কবিতায় চলে যাই। কবি বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা নীল সাগরের পাখি। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটাই রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটতো চাপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীল মখমলে রাঙাটি পাকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো সেই ঝলমল রাঙা আলোকে, তার ছায়া কাপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারু পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলা এসে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে ছিড় দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা কুকুরাও ভালোবাসত। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রি নীল নিঝুম ঘুম আসত, পাখি ডাকতো। সকাল সকাল এরকম কবিতা শুনতে কিন্তু খুব ভালো লাগে। আমি চলে যাব তিথিরের কাছে। তিথির অনেক কটা কবিতা তো শুনলাম, তবে রবি ঠাকুর এখনো শোনা হয়নি। রবি ঠাকুরের যদি কিছু কবিতা শোনাতে পারো। আমি রবি ঠাকুরের এক গায়ে কবিতাটি শোনাবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলেরও পরে নেই তাহারে তুলে। আমাদের
এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনির অনেক মধুমাছি, মোদির বনি বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদির পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার বনে কদম ফুটে ওঠে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। অসাধারণ একটি নিবেদন, খুব ভালো লাগলো শুনে। এরপর আমি চলে যাবো টুলটুলি। টুলটুলি, তুমি জানো আমার বাড়ির নামও কিন্তু টুলটুলি। তুমি কোথা থেকে এসেছো? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। দক্ষিণ দিনাজপুর থেকে অনেক সকালে বেরোতে হয়েছে। কালকে বেরিয়েছি। গতকাল বেরিয়েছো? আচ্ছা, আমরা কবিতায় চলে যাই। বলো কোন কবিতাটা শোনাবে আগে? ম্যাম, আমি কবি অপূর্ব দত্তের বাংলা ডাংলা কবিতা। বাংলা ডাংলা শোনাও। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? বাহ, ভারী সুন্দর একটি ছোট্ট কবিতা আমরা শুনলাম। এরপর চলে যাব নীলিমার কাছে। নীলিমা, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে কোন কবিতাটা ভেবেছো শোনাবে? আমি কবি শুভ দাশগুপ্তের কবিতা বাবার চেয়ার। খুব ভালো কবিতা, শুরু করো। আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতলোলা। পিঠে ঠেস দেবার জায়গায় 4টে বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড়। বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি এখন, তার কোনো ঘরেই চেয়ারটা ঠিকমতো রাখা যাচ্ছিল না। ঘরে, বারান্দায়, ডাইনিংয়ে কোথাও চেয়ারটা মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান। কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলেই বাবার কথা ভীষণ মনে পড়ে। বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে। তবু সেই চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল।
একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, তবু ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লেই বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকে, ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস। খোকন, আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির। না খোকন, ও চেয়ার তুই ছুস না। হ্যাঁ খোকন, তুই ও চেয়ারের যোগ্য নয়। ঘুম যখন আচমকা ভেঙে গেল, দৌড়ে ছাদে গেলাম। দেখলাম চেয়ারটা আপনিই ভেঙেছে, পড়ে আছে একলা ছাদে। বাহ, খুব ভালো হয়েছে। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন, এবং আমি রয়েছি আপনাদের বন্ধু গার্গী, এবং আমার সঙ্গে রয়েছে আমার কাব্যনীরে ছাত্রছাত্রীরা। সরাসরি চলে যাচ্ছি অদ্রিজার কাছে। অদ্রিজা, এবার কোন কবিতাটা শোনাবে? এই পৃথিবীর কবিতা। এই পৃথিবীর কবিতা, কবি মন্দাক্রান্তা সেন। শুরু করো। পৃথিবীকে কত ভাগে ভাঙা যায় বল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। অতটা জলেও তবু যায়নি সে ডুবে। দ্বীপ বিছড়িয়ে আছে পশ্চিমে পূবে। মধ্য বিষুব রেখা মনি মনি আঁকা, উত্তরে দক্ষিণে গোলার্ধ রাখা। বেশ বেশ, এ তো গেল ভূগোলের ক্লাস। পৃথিবী মানে কি শুধু জল, মাটি, ঘাস? পৃথিবী মানে মানুষের কথা। নদীর জলের মতো প্রাণীর বহতা, তাকে কি কখনো যায় ওই ভাগে ভাঙা? 3 ভাগ জল আর 1 ভাগ ডাঙা। আসলে তো পৃথিবী 2টি ভাগে ভাগ, মাঝখানে আঁকা তার আরেকটি দাগ। সেই দাগ বিচ্ছিরি কালো কুচকুচে, তাকে যদি কোনোদিনও দেয়া যায় মুছে, পৃথিবী নতুন ভরি হবে ফের রাঙা। মানুষের স্বপ্নকে যাবে না গো ভাঙা। নমস্কার। বাহ, সুন্দর একটা কবিতা শুনলাম। সরাসরি শোভাদির কাছে চলে যাব। শোভাদি, পরের কবিতা কি বেছেছো? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রাস্তা কারো একার নয়। রাস্তা কারো একার নয়। শুরু করো। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি।
তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনেই আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। একদমই খুব প্রাসঙ্গিক একটি কবিতা। আমি তিথির কাছে চলে যাব। তিথি, এবার কোন কবিতাটা শুনবো? সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী। প্রার্থী, শোনাও। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকি কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। চলে যাব টুলটুলির কাছে। টুলটুলি, পরে কোন কবিতাটা শোনাবে? জয় গোস্বামীর জল হাওয়ার লেখা। জল হাওয়ার লেখা, ভারী মিষ্টি একটি প্রেমের কবিতা, শুনিনি। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো। ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণীদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি। মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায় দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকই বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো শোনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? খুব মিষ্টি একটা কবিতা।
আমরা শেষ কবিতায় যাব, তবে তার আগে তোমাদের থেকে আমার কিছু জানার আছে। সেটা হচ্ছে তোমরা চারজনেই তো, অদ্রিজা আমার অনেক পুরনো স্টুডেন্ট, কিন্তু তোমরা চারজনেই কাব্যনীরে নতুন এবং আজকে এই চ্যানেল ভিশনে এসেছো বা আগামী দিনে আরো অনেক অনুষ্ঠান করবে। মোটামুটি কেমন এক্সপিরিয়েন্স কাব্যনীরে কবিতা করে, কেমন লাগছে বলো? ভীষণই ভালো লাগছে। আর শুধু ভালো, আর কিছু না? আমার তো খুব ভালো লেগেছে। ম্যামের সাথেও আমার প্রথম সাক্ষাৎকার এবং এখানেও আমার প্রথম আসা, দুটো মিলে খুবই বা যেভাবে ক্লাসে ধরো শেখানো হয়, অনেকে ভাবে যে অনলাইনে ঠিক করে শেখানো হয় না, বা অনেকের একটা ধারণা আছে না যে অফলাইনেই ভালো হয়, অনলাইনে হয় না সেভাবে। তোমাদের কি মনে হয়? না না ম্যাম, অনলাইনে আমাদের সুবিধা বেশি। আমরা মেয়েরা বাড়ির মানে সমস্ত কাজকর্ম বা অফিসিয়ালি কিছু থাকলে সমস্ত কিছু সেরে আমরা অফলাইনে যাওয়াটা আমাদের পক্ষে খুবই টাফ, কিন্তু ম্যামের এই অনলাইন সুবিধের জন্য হয়তো আমরা নতুন করে কবিতাটাকে আবার খুঁজে পেয়েছি। এবং অনেকজনকে দেখেছি যে সব অফিস করে টোরে এসে কিন্তু তারা ক্লাসে বসে। আমি তো একদমই ম্যাম, আমি ইন্ডিয়া পোস্টে জব করি। হ্যাঁ, আচ্ছা, ভীষণ চাপ। বাহ বাহ। আর তিথি তো আমার নতুন স্টুডেন্ট এবং তিথির হাজবেন্ডও রিসেন্টলি জয়েন করেছে। তো অবশ্যই এরপরে আমাদেরও ইচ্ছে আছে যে তোমাদের একসঙ্গে কিছু শোনার। এইবারে তো সুযোগ হলো না, বাট ডেফিনেটলি পরের বার সুযোগ হবে। তো আর অদ্রিজা, তুমি বলো কেমন লাগছে? আমার খুব খুব ভালো লাগছে, আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। আমাকে দেখে খুব ভালো লাগছে, ভারী মিষ্টি মেয়ে। চলো শেষ কবিতাটা শুনি। কোন কবিতাটা ভেবেছো শোনাবে? আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা নিজের কাছে স্বীকারোক্তি। একদমই কবিতা নিয়ে কবিতা, চলো শুনি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল সুখ কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ফুলক জালো দুলক কবিতা। অপূর্ব। সত্যি আমার ক্ষেত্রে তো শুধু কবিতার জন্যই জীবন, এবং তোমাদের সঙ্গেও দেখো এই পরিচয় কিন্তু কবিতাকে সঙ্গে নিয়ে, একদম কবিতাকে কেন্দ্র করেই তোমাদের সঙ্গে পরিচয়, এবং এইভাবেই তোমরা থাকো কাব্যনীরের পাশে। আশা করি আজকের অনুষ্ঠান ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে মেমেন্টো সার্টিফিকেট, এবং এখানে মোমোমিয়ার পক্ষ থেকে ডিসকাউন্ট ভাউচার। আমি প্রত্যেকের হাতে এটি তুলে দিচ্ছি। এবং তোমরা সব নতুন ছাত্রী, কয়েক মাস হয়েছে জয়েন করেছো, তার মধ্যে তোমরা যে আজকে অনুষ্ঠান করলে আমারও ভীষণ ভালো লাগছে যে একটু হলেও তোমাদেরকে আমি শেখাতে পেরেছি। ম্যামের কাছে, চ্যানেলের কাছে, দুজনের কাছে আমরা খুবই গ্রেটফুল। আর আমাদের কাছেও তো এটা একটা জীবন, মানে সংসারের চাপে ছেলে মেয়ে মানুষ, একদমই তাই। এটাই তো দেখো, সংসারের একাকিত্ব থেকে একটা রিলিফ। সংসারের তো চাপ সকলের আছে, কিন্তু আমাদের আলটিমেটলি ভালো থাকতে হবে। আমরা যদি নিজেরা না ভালো থাকি, আমরা কিন্তু কারোকে ভালো রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এইটুকু সময় বের করাটা ভীষণ প্রয়োজন। দর্শক বন্ধুরা, সময় বলছে যে, ঘড়ির কাঁটা বলছে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। তবে মন খারাপ করার কোনো জায়গা নেই, কারণ আগামীকাল আমরা আবারও আসবো আরো নতুন একটি এপিসোড নিয়ে, এবং আমার সঙ্গে থাকবে আরো অনেক শিল্পীরা। তাই দেখা হচ্ছে আগামীকাল। সঙ্গে থাকুন এবং ভীষণ ভালো থাকুন। নমস্কার।